সকাল হয়ে গেছে। রোদও যে ওঠেনি তা নয়। চোখের সামনে থেকে গায়ের কাপড়টা একটু সরিয়ে বাইরের অবস্থা, রোদের পরিমাণ আর রাস্তার কোলাহলের একটা আন্দাজ করে নিয়ে অতুল গোটা 2 হাই তুলে গায়ের কাপড়টা আবার টেনে নিয়ে পাশ ফিরে শুল। বোধ করি তার এইরকম অনুমান হলো যে শয্যা ত্যাগ করবার এখনো উপযুক্ত সময় হয়নি, সুতরাং অসময়ে উঠে শরীর আর মনকে ক্ষুণ্ণ করবার কোনো কারণ নেই। এই রকম করেই এতদিন কাটিয়ে এসেছে সে। তার বাবা পশ্চিমে একটা নামজাদা শহরে ওকালতি করে যে বিত্ত সম্পত্তি অর্জন করে গেছেন, তাতে তার আর নতুন করে কিছু করবার বাকি থাকেনি। ক্ষুধা এবং অভাবের তাড়না যদি তার পেছনে থাকত তো বোধ করি এতখানা ঢিলে ঢালা হওয়া চলত না। কিন্তু সৌভাগ্যক্রমে ও দুটোই যখন অবর্তমান ছিল, তখন নাই বা চলল তার জীবনযাত্রা রেলগাড়ির মতো তীব্র অসহিষ্ণু গতিতে। সে বিদ্যালয়ের MA এবং BL ভালো করেই পাশ করেছে এবং তারপর ওকালতিও শুরু করেছে, কিন্তু সেও ওই ঢিলে ঢালা গোছের। আইনের কূট এবং চুলচেরা রহস্যভেদ সম্বন্ধে তার যে খুব একটা তীব্র ঔৎসুক্য ছিল এমন কথা মনে হয় না, বরং তার চেয়ে ঢের বেশি মোহ ছিল বার লাইব্রেরি নামক কর্মনাশা এবং অলসের পরম বন্ধু প্রতিষ্ঠানটির ওপর। মন ছিল তার খুব উদার এবং স্লথ। সুতরাং যে সার্বজনীন প্রতিষ্ঠানটিতে ধনী ও দরিদ্র, কর্মী ও অলস, বুদ্ধিমান এবং বুদ্ধিহীনের মিলনবেলা 11টা থেকে 4টে পর্যন্ত সমভাবে এবং অহরহ চলে, সেই তার মনকে জয় করে নিয়েছিল 16 আনা। বাড়ির তাগিদও বিশেষ ছিল না। সংসারের মধ্যে মা আর ছোট ভাই নিশীথ। দাসদাসী চাকরের অভাব নেই। বিবাহের এ পর্যন্ত অবসর ঘটে ওঠেনি, যদিও অন্তত এই জিনিসটার সম্বন্ধে তাগিদের অন্ত ছিল না। আপত্তি বিশেষ ছিল না, কিন্তু ওর ঝঞ্ঝাট সম্বন্ধে একটা প্রবল ভয় ছিল। মেয়ে দেখা, তার নাক, কান, চোখ, দেহের লাবণ্য ও সামঞ্জস্যের পরীক্ষা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, মেয়ের বংশ, তার আভিজাত্যের সঠিক নিরিখ নেওয়া এবং সবচেয়ে কঠিন দেনা পাওনার বিতর্ক করা, এগুলো কিছুতেই সে ঠিক মতো করে উঠতে পারত না। আলাদিনের প্রদীপের ইন্দ্রজালে হঠাৎ যদি সে একদিন ঘুম ভেঙে দেখত যে তার পাশে তার স্ত্রী শুয়ে রয়েছে, তো বোধ করি তাতে তার আপত্তি হতো না, এমনকি খুশিও হয়ে যেতে পারত। কিন্তু 20 শতাব্দীর এই প্রচণ্ড আলোকের দিনে আলাদিনের প্রদীপ একেবারে নির্বাপিত হয়ে গিয়ে তাকে বিষম অসুবিধে ফেলেছিল। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটা ছোট্ট সিদ্ধান্ত তার সমগ্র ভবিষ্যৎকে বদলে দেয়। কখনো সেই সিদ্ধান্ত আসে নিজের স্বার্থে, আবার কখনো সম্পূর্ণ অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আপনারা শুনছেন সাহিত্যিক শ্রী গিরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কলমে একটি অসাধারণ রচনা, সৌভাগ্য। চলুন বাকিটা শোনা যাক। পুজোর ছুটি মাঝামাঝি কেটে এসেছে। ছুটির আগে অন্যান্য বছরের মতো সে কল্পনা করেছিল যে এবার তাজমহল না দেখলেই নয়, এবং তার সঙ্গে সঙ্গে অন্তত দিল্লি, মথুরা, বৃন্দাবন, এলাহাবাদ, কাশীও ভ্রমণ করে আসবে এবং তারপর রাজশাহীতে গিয়ে তার মার এক বাল্যসখীর মেয়েকেও দেখে আসবে। এই শেষের কাজটির সম্বন্ধে মার তাগিদ এতদিন ধরে চলে আসছে যে তাকে আর অবহেলা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার সখীর সাথে এই বিষয়ে মার চিঠিপত্র চলেছে প্রায় মাস 5, কিন্তু এর মধ্যে অতুল সময় করে উঠতে পারেনি কাছারি খোলা থাকার অজুহাতে। এবার পূজায় যখন সেই কাছারির দুয়ার বন্ধ হলো মাসখানেকের উপরে, তখন মাকে নিরস্ত করার আর কোনো উপায় ছিল না। তার তাজমহল যে স্বপ্নেই রয়ে গেল তাতে অতুলের বিশেষ দুঃখ ছিল না, কিন্তু রাজশাহীর বাস্তব তাকে পীড়া দিতে লাগলো উৎকট।
কারণ মাকে আর ঠেকিয়ে রাখা চলে না। অতুল বলেছিল এবার সে নিশ্চয়ই রাজশাহী যাবে, কিন্তু গাড়িতে নয়, গঙ্গাবাহী যে সকল স্টিমার যায় তারই একটাই। কারণ এ যাত্রা হবে যেমনই মনোরম তেমনই উপভোগ্য। এতে মার বিশেষ আপত্তি ছিল না, বরং মনে মনে তিনি খুশি হয়েছিলেন এই ভেবে যে যাত্রার এই লোভনীয় উপায়টি এবার নিশ্চয়ই তার পুত্রের রাজশাহী যাওয়াটা সম্ভব করবে। ঠিক হয়েছিল অতুল গিয়ে তার বন্ধু এবং সহপাঠী কুমুদের বাড়িতে উঠবে, এবং সেই শুভ যাত্রার দিনটা এগুতে এগুতে এসে পড়েছিল আজই। সকালে উঠে বাইরের আলো সেজন্য তার মনে কোনো আলো দিতে পারল না, বরং প্রভাতের নবজীবনের গুঞ্জরণ তার কানে বিশ্রী কোলাহলের মতোই ঠেকতে লাগল। আবার গায়ের কাপড়খানা মুড়ি দিয়ে বোধ করি আধ ঘন্টা কাটল। এই সময়টা সে ঘুমোয়নি, চোখ বুজে আজকের দিনের বিড়ম্বনার কথাটা ভাবছিল। বাড়িতে চুপ করে বসে থাকার মতো আরামপ্রদ আর কিচ্ছু হয় না, অথচ মানুষ অকারণে যে কেন এমনই সব উচ্ছৃঙ্খল সৃষ্টি করে গতি ও অশান্তির জালে নিজেকে জড়িয়ে ফেলে তা বলা যায় না। মানুষের কৃতকর্ম এবং কর্মফল সম্বন্ধে তার মনে সব ঘোরতর দার্শনিক তত্ত্বের উদয় হয়ে যখন প্রায় বৈরাগ্য সৃষ্টি করবার উপক্রম করেছিল, তখন ঘরের ঘড়িতে ৮টা বেজে তাকে নিতান্ত ব্যাকুল করে তুলল। কারণ এর পর আর শুয়ে থাকা চলে না, এবং ওঠার পর থেকেই আজ যাত্রার উপলক্ষে যেসব হাঙ্গামা শুরু হবে তার কথা স্মরণ করতেই মন একেবারে মুষড়ে গেল। ঠিক যে সময় সে এইরকম দ্বিধায় পড়েছিল, সেই সময় মা ঘরে ঢুকে বললেন, অতুল, অনেক বেলা হলো যে বাবা, আর কতক্ষণ শুয়ে থাকবি? অতুল গায়ের কাপড়টা খুলে ফেলে বললে, এই যে উঠছি মা, ঘুম আমার অনেকক্ষণ ভেঙেছে। আজ আবার তোকে তো রাজশাহী যেতে হবে কি না? সে তো বেলা 2টোয়, এখন ঢের দেরি। হ্যাঁ, দেরি আছে বই কি, কিন্তু কি সব জিনিসপত্র নিবি সেসব গুছিয়ে নেওয়া তো দরকার। তারপরে সঙ্গে কে যাবে তাও তো ঠিক করে তাকেও তো তৈরি হতে বলতে হবে নাকি? এখনো তো কাজ অনেক পড়ে রয়েছে বাবা। ঠিক আছে মা, এবার চললাম, কিন্তু সঙ্গে কাকে নেওয়া যায়? আমি ভাবছি তুই ভূক্ষণ দুবেকে নিয়ে যা, সে সব কাজকর্মই একরকম জানে, তারপর তোর জন্য দুবেলা দুমুঠো রেঁধেও দিতে পারবে। অতুল খুশি হয়ে উঠল, কারণ এই নিয়ে তাকে আর নতুন করে মাথা ঘামাতে হলো না। ভাবনার কাজটা মাই করে রেখেছেন। বলে উঠে পড়লে, সেই ভালো মা। তোরে কদিনের মতো খাওয়া দাওয়ার ওই চাল ডাল ঘি ময়দা সব তাকেই বুঝিয়ে দেব, সেই তোকে দুবেলা রেঁধে দেবে। স্টিমারের পচা পুরনো ওই অখাদ্য জিনিসগুলো খাস নে বাবা। অতুল খুশি হয়ে উঠল, মার এই অকৃত্রিম স্নেহরসে তার মনটা আর্দ্র হয়ে উঠল, বুকের ভেতর ভারী আরাম হতে লাগল। যাবার সময় মা বললেন, পৌঁছেই চিঠি দিস বাবা, আর স্টিমার থেকেও তো চিঠি দিতে পারিস। দেব মা। তুই গেলেই আমি কালই সখীকে চিঠি লিখে দেব, তুই গেলেই তারা মেয়ে দেখিয়ে দেবেন, সেখানে দেরি করিস নে বাবা। হ্যাঁ, আর মেয়ে দেখে চলে আসিস, বাকি কথা চিঠিতেই হবে। আর আসবার সময় স্টিমারে না এসে গাড়িতেই আসবি তো? হ্যাঁ মা, গাড়িতেই আসবো। না, আমি সেখানে দেরি করব না, অন্য জায়গায় গিয়ে বেশি দিন থাকতে আমার মোটেই ভালো লাগে না। তারই জন্য যে তার এই একান্ত অসহায় ছেলেটি বিদেশে গিয়ে থাকতে চায় না, এই কথা মনে করে তার মাতৃহৃদয়ে স্নেহোচ্ছ্বসিত হয়ে উঠল, এবং হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে গেল। বললেন, তা আমি জানি বাবা। অতুল যখন মার পায়ের ধুলো নিয়ে দাঁড়ালো, তখন মা তার অন্তর থেকে তাকে যে অকপট আশীর্বাদ করলেন তার তুলনা বোধ করি কোথাও নেই।
স্টিমার যাত্রার অভিনবত্ব অতুলের খুবই ভালো লাগছিল। কোনো রকমে একবার ওঠার হাঙ্গামা মাত্র, ব্যাস, তারপর নিশ্চিন্ত। ভিড় নেই, ঠেলাঠেলি নেই, দৌড়াদৌড়ির কোনো সম্ভাবনাই নেই, ইচ্ছে থাকলেও না। মন্থর গতিতে জীবনযাত্রা চলে বেশ মনের মতো। ফার্স্ট ক্লাসে মাত্র অতুলই একমাত্র যাত্রী, সুতরাং দিনগুলো কাটছিল একা শান্তিতে। উপরতলায় কেবিনের সামনে অনেকখানি খোলা ডেক, তার মধ্যে অন্য কোনো শ্রেণীর যাত্রীর প্রবেশাধিকার নেই। সেই ডেকের উপর অনেকগুলো আরাম কেদারা, তারই একটাই তার শরীরকে স্বচ্ছন্দে এড়িয়ে দিয়ে অতুল কদিন বেশ কাটিয়ে দিচ্ছে নির্বিবাদে। রোমাঞ্চকর ইংরাজি বাংলা সব নভেল তার সঙ্গী। তাদের পড়ার ফাঁকে ফাঁকে প্রকৃতির যে উদার উন্মুক্ত সৌন্দর্য তার সামনে বিনা আয়াসে দিবা রাত্র ছবির মতো ফুটে উঠে থাকত, তারাও তাকে কম মুগ্ধ করত না। ভূক্ষণ লোকটা মন্দ না, কিন্তু যতটা কাজের বলে তাকে অনুমান করা গিয়েছিল ততটা ঠিক নয়। চাতে চিনির পরিমাণ কোনোদিনই মাপসই হয় না, এবং তার হাত দিয়ে অন্ন যা প্রস্তুত হয় তা স্টিমার বলেই চলে যায় কোনো রকমে। স্টিমার মাঝে মাঝে যেসব স্টেশনে থামে সেখান থেকে টাটকা মাছ আর দুধ কিনে খাওয়ার কিছু সুবিধে হয়। সুতরাং মোটের উপর এই স্টিমার যাত্রাটা অতুলকে আনন্দই দিয়েছিল বেশি। সারংয়ের কাছে খবর পাওয়া গেল কাল বিকেল আন্দাজ স্টিমার রাজশাহী পৌঁছবে। উপস্থিত জীবনটা অভ্যাস হয়ে গিয়েছে একরকম, সুতরাং কাল আবার একটা নতুন স্থান, নতুন আবেষ্টনের আশঙ্কায় খানিকটা অস্বাচ্ছন্দ্য নিয়ে সে যখন শুতে গেল, তখন রাত্রির বিশ্রামের জন্য স্টিমার একটা ছোট্ট স্টেশনে নোঙর করেছে। খুব ভোরে আলো ফুটবার আগেই আবার সে ছাড়বে। পরদিন খুব প্রত্যুষেই স্টিমার ছাড়ার আয়োজন চলতে লাগলো। খালাসিদের কোলাহল, স্টিমার ছাড়ার শব্দ, ডেক ধোয়া পোছা সবগুলো একসঙ্গে মিলিয়ে আরেকটা নতুন দিনের কর্মারম্ভের সাড়া পড়ে গেল। এই কলরবে অতুলের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু জানলা দিয়ে প্রত্যুষের চমৎকার ঠান্ডা হাওয়া আসছিল। সুতরাং গায়ের কাপড়খানা আরো ভালো করে জড়িয়ে অতুল পরম আরামে পাশ ফিরে শুল। হঠাৎ কেবিনের দরজার কাছে ভূক্ষণের গলার আওয়াজ, বাবুজি, বাবুজি। অতুলের মুখ অপ্রসন্ন হল। কেন, কি হয়েছে? বিরক্ত করতে এসেছিস কেন? বাবুজি, একটি মেয়ে লোক বিপদে পড়েছে, স্টিমারে উঠতে পারছে না। ভূক্ষণ ভাঙা বাংলায় বললে। অতুল বিরক্তির স্বরে বললি, কেন উঠতে পারছে না কেন? তার কাছে ভাড়া নেই বাবুজি। তা আমি কি করব বলতো? ভাড়া নেই তো উঠবে না। ভদ্র ঘরের ঔরত বাবুজি, বাঙালি ঔরত হয়। বাঙালি ভদ্র ঘরের মেয়ে। প্রবাসী বাঙালির পক্ষে বাঙালি কথাটা যে কত বড়, এক মুহূর্তেই সে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার সঙ্গে তার প্রত্যেক নরনারীর স্পন্দিত অন্তরের যোগ স্থাপন করে দেয়। প্রবাসীর বুকের রক্ত তার স্বদেশবাসীর রক্তের সঙ্গে এক তালে নেচে ওঠে। সেই বাঙালি, তাই আবার স্ত্রী লোক। অতুল উঠে পড়ে বললে, চল চল দেখি। নিচে গিয়ে যা দেখলে তাতে অবাক হয়ে গেল। আশ্চর্য সুন্দরী একটা 16-17 বছরের মেয়ে। দেখে ভদ্রঘরের বলেই মনে হয়, গায়ে যথেষ্ট শীতবস্ত্র পর্যন্ত নেই। ভোরের শীতল হাওয়ায় তার দেহ ঈষৎ কাঁপছে। কৌতূহলী স্টিমারের লোক এই এত ভোরেও তাকে কয়েকজন ঘিরে দাঁড়িয়ে মজা দেখছে। অতুল তাদের সরিয়ে খানিকটা জায়গা করে মেয়েটিকে বললে, কি হয়েছে আপনার? মেয়েটি তার দিকে চেয়ে যেমন লজ্জিত হলো, তেমনি তার চোখে স্পষ্ট একটা আশার আলো ফুটে উঠল। মাটির দিকে মুখ নিচু করে বললি, দেখুন না, এরা বলে স্টিমারের ভাড়া বেড়ে গিয়েছে। ওরা যা চাইছে তত পয়সা আমার কাছে নেই, অথচ আমার না গেলে নয়। কোথায় যাবেন? রাজশাহী। অতুল ভূক্ষণকে বললে, যা, একে উপরে নিয়ে যা। খালি যেসব কেবিন আছে তারই একটাতে ইনি থাকবেন।
মেয়েটির দিকে চেয়ে বললে, এ আমার চাকর, জানের সঙ্গে। আমি আপনার টিকিট কিনে নিয়ে যাচ্ছি। তারপর সেই কৌতূহলী লোকেদের দিকে আর মেয়েটির দিকে চেয়ে বললে, আপনার গায়ে একটা কিছু থাকা দরকার ছিল, ঠান্ডা তো কম নয়। এই নিন এইটে। বলে নিজের গায়ের আলোয়ানটা খুলে মেয়েটিকে দিল। তারা চলে গেল। রাজশাহীর একখানা ফার্স্ট ক্লাস টিকিট কিনে বুকিং ক্লার্ক এবং দর্শকদের নিরতিশয় বিস্ময় উৎপাদন করে অতুল স্টিমারে ফিরে গেল। মেয়েটির কেবিনে গিয়ে অতুল দেখলে সে মেঝের উপর চুপচাপ হয়ে বসে রয়েছে। এখনো সকাল হতে কিছু দেরি আছে, আপনি বরং এই একটা যে কোনো বিছানায় খানিকটা ঘুমিয়ে নিন। ভারী কষ্ট গেছে আপনার উপর। না, আলোয়ানটা দেবার দরকার নেই, থাক এখন আপনার কাছে। মেয়েটি কোনো কথা বললে না, শুধু তার শান্ত সুন্দর দুটি চোখ তুলে সকৃতজ্ঞ দৃষ্টিতে অতুলের দিকে চাইলে। এই মনোরম প্রভাতে অস্পষ্ট আলো অন্ধকারে ওই সুন্দরীর সলজ্জ সকাতর ওই দুটি চোখের চাহনি অতুলের যেন বুকের ভেতর পর্যন্ত গিয়ে পৌঁছল। হঠাৎ ওই দুই চোখ আর ওই মুখখানি যেন অপরূপ বলে মনে হলো। কিন্তু অতুলের ঘুমের নেশা তখনও ভালো করে ছাড়েনি, সুতরাং সে মেয়েটিকে অভয় দিয়ে ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমোতেও তার দেরি হল না। ঘুম যখন ভাঙল তখন বেশ রোদ উঠেছে। জগতের দৈনন্দিন কাজকর্ম অনেকখানি এগিয়ে গিয়েছে। স্টিমার একটা ছোট স্টেশনে দাঁড়িয়েছে। যাত্রীদের কতক নিচে নেমে দুধ আর তরি তরকারি সওদা করছে। অতুল ডেকের একটা চেয়ারে বসে ডাকলে, ভূষণ, অর্থাৎ চায়ের তেষ্টা। পরিষ্কার কাপে চা এনে মেয়েটি সামনে রাখলে। অতুলের দেখে তৃপ্তি হলো। এ কথা বুঝতে দেরি হলো না যে এই বাঙালি মেয়েটি স্বেচ্ছায় আরও একজন বাঙালির সেবা স্বাচ্ছন্দ্যের ভার নিজের হাতে তুলে নিয়েছে, তা সে হোক না মোটে একটা দিনের জন্যই। আজ এই চায়ের সরঞ্জাম অন্য দিনের চেয়ে ঢের বেশি পরিচ্ছন্ন, তা দৃষ্টিমাত্রেই বোঝা যায়। চায়ের রঙও ভূষণের হাতের সেই ঘোলাটে ভাব ত্যাগ করে স্বাভাবিক বর্ণ ধারণ করেছে। তারপর আবার যে ব্যক্তিটি চা এনে দিলে সেও তো অবহেলার যোগ্য নয়। অতুল চেয়ে দেখলে মেয়েটি ইতিমধ্যেই স্নান সেরে নিয়েছে। বোধ করি সময়ের অভাবেই তার মাথার চুল চূড়ো আকারে বাঁধা, আর একটা পরিষ্কার কালো পেড়ে শাড়ি তার স্বাভাবিক সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তুলেছে। অতুল মনে মনে খুশি হল, তবু মুখে বললে, আপনি কেন? ভূষণ কোথায় গেল? মেয়েটি তার স্বচ্ছ স্নেহার্দ্র চোখ দুটি তুলে অতুলের দিকে চাইলে। তারপর তাদের নত করে বললে, ভূষণ মাছ তরকারি কিনতে নেমে গেছে। আপনি আমাকে আপনি বলবেন না, লজ্জা করে। তা বটে, ছেলে মানুষ তো। আচ্ছা তুমি, কিন্তু কি নাম বলবো? সুধা। অতুল এক চুমুক চা খেয়ে বললে, বেশ হয়েছে চা সুধা, বাঁচা গেল। অনেকদিন পরে এরকম চা খেলাম। তুমি যদি আরো এক আধ দিন আগে আসতে তো ভূষণের হাতের ওই নিগ্রহটা কিছুটা কমতো। বলেই সে হাসতে লাগলো। মেয়েটি চুপ করেছিল। তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো সুধা? সুধা প্রবল ঘাড় নেড়ে জানালে, না। অতুল বললে, হয় যদি তো আর সে কতক্ষণ, আজ বিকেল নাগাদ তো রাজশাহী পৌঁছানো যাবে, এতটুকু না হয় সহ্যই করো। মেয়েটি খানিকক্ষণ চুপ করে রইল। তারপর তার চোখ দুটি তুলে বললে, অসুবিধে তো একটুও নেই, বরং আপনি দয়া না করলে। আমার ভারী আশ্চর্য বোধ হয়েছে, কিন্তু এত ভোরে তুমি একলাটি এই স্টিমারে উঠতে এসেছিলে? সঙ্গে বাড়ির একটা লোক পর্যন্ত নেই। বিপদে যদি পড়তে, আর কতকটা পড়েও ছিলে তো।
না, এটা কিন্তু ঠিক হয়নি। আর তোমার বাড়ির লোকেরাই বা কেমন? ভারী অদ্ভুত ঠেকছে আমার, বুঝতেই পারছি না ব্যাপারখানা কি। সুধা নিচের দিকে চেয়ে চুপ করে রইল। অতুলের মনে হতে লাগলো এ বুঝি নভেলের লোমহর্ষণ কাহিনী, এ কি তারই একটা নাকি? কিন্তু মেয়েটির স্বচ্ছ সুন্দর চোখের দিকে দেখলে নভেলের সেই রকম পঙ্কিল কাহিনী যেন লজ্জায় মরে যায়। অতুল ভাবলে মরুকে, আর ঘণ্টা কতক বই তো নয়। একজন স্ত্রীলোক বিপদে পড়েছিল, আমার শুধু এইটুকুই জানবার প্রয়োজন, তার বেশি তো নয়। অতুল তবুও জিজ্ঞাসা করলে, রাজশাহীতে যাবে কোথায়? মামার বাড়ি। তারা জানেন তুমি যাচ্ছ? না। অতুল মনে মনে ভাবলে, তাও জানে না? বাঙালি ঘরের এই বয়সের মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে অভিভাবকহীন, আবার যেখানে যাচ্ছে তারাও জানে না। উপন্যাসের রোমাঞ্চকর সব কাহিনী তার মাথায় ভিড় করে আসতে লাগলো। মনে হলো হয়তো আগাগোড়া সব বানানো। অতুল মনের ভেতর ভারী অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। একটু একটু ভয়ও যে হলো না তা নয়। আবার মনে হলো হয়তো সে অবিচার করছে। সমস্ত কথা না জেনে কোনো একটা কিছু ভাবা তো অন্যায়। থাকবে, ও নিয়ে তার মাথা ঘামিয়ে লাভ নেই, অন্তত এ তো এই ঘন্টার জন্যে। মনের এই বিতর্ক শেষ করে অতুল মাথা তুলে দেখলে সুধা চলে গেছে। অতুল হাঁপ ছেড়ে বাঁচল, আবার নভেলখানা তুলে নিয়ে বসল। কিন্তু পাঠ আর নিরুপদ্রব হল না। মাঝে মাঝে কেবলই তার চোখের সামনে ফুটে উঠতে লাগলো প্রত্যুষের সেই চিত্র। একটি তরুণী বাঙালি মেয়ে তার ভয় কাতর অথচ স্নেহ করুণ দুটি চোখ তুলে চেয়ে রয়েছে তারই পানে। পাঠে ও চিন্তায় বেলা যে কতখানি বেড়ে গিয়েছিল তা অতুলের খেয়ালই ছিল না। চমক ভাঙল সুধার কথায়। সুধা বললে, বেলা প্রায় 12টা বাজে, এইবারে স্নান করুন গে। অর্থাৎ এই একটি 16-17 বছরের মেয়ে না বলা কওয়া না অনুরোধ করা, একেবারে তার গার্জেন হয়ে বসেছে এই ঘন্টার মধ্যেই, এবং মোট ঘন্টারই বা জন্যে। বিকেলে স্টিমার রাজশাহীতে পৌঁছনোর পর থেকে সারা জীবনের মধ্যে হয়তো তার সঙ্গে কোনো দিনই দেখা হবে না। কিন্তু বাঙালি মেয়ের স্নেহোত্তপ্ত হৃদয়ে সেসব কোনো কথাই তো ভাবে না, সে সেবা করেই ধন্য। অতুলের বুকটা আরামে ভরে উঠল। সে বই বন্ধ করে বললে, এরকম বেলা আমার প্রায়ই হয় সুধা, এমন আর কি, এর চেয়ে বেশি হয়। ঠিক আছে, চললুম। দিব্য পরিপাটি খাবার ব্যবস্থা। আস্বাদে বুঝতে দেরি হলো না যে এই রান্না ভূখনের 14 পুরুষের দ্বারাও সম্ভব হতো না। অতুল খুশি হয়ে বললে, তুমি বুঝি রেঁধেছ সুধা? সুধা চুপ করে রইল। চমৎকার, কিন্তু ভূখন তো ছিল, তুমি আবার কষ্ট করতে গেলে কেন? এ আবার কষ্ট কি? আমি তো রোজই রাঁধি। সে তো আমার জন্য নয়। একদিন ঘটনাক্রমে যদি বা তুমি আমার কাছে এসে পড়লে, তো সেই দিনটা না হয় এমন কষ্ট নাই করতে, ব্যবস্থা তো ছিল। সুধাও একটু হাসলে, বললে, খাওয়ার সম্বন্ধে পুরুষ মানুষের ব্যবস্থা তো পরিপাটি হয় না। আমি যখন আজ এসে পড়েছি তখন না হয় আজকের দিনের ব্যবস্থাটা আমিই করলাম, একটা দিন বই তো নয়। তা বেশ করেছ, এবং ব্যবস্থাটা যে মন্দ হয়নি তা খেয়েই অনুভব করছি সুধা। কিন্তু তুমি আজকের দিনের আমার অতিথি কিনা তাই বলছিলাম। শাস্ত্রে বলে অতিথিকে খুব যত্ন করতে হয়। তাছাড়া আরও একটা কথা, তুমি নতুন লোক, ভূখন হয়তো তোমার রান্না খাবেই না। সুধা খানিকটা চুপ করে রইল, তারপর হেসেই বললে, ভূখন তার রান্না নিজেই রেঁধে নিয়েছে, কিন্তু আপনার তো কোনো আপত্তি ছিল না। অতুল যে একেবারে বুঝলে না তা নয়, কিন্তু সহজভাবেই বললে, তার প্রমাণ দেখতেই তো পাচ্ছ, আমার খালি থালা।
রান্নাটা যদি মুখরোচক হয় তো সুধা আমার কিছুতেই আপত্তি নেই, তা সে যদি মিয়া সাহেবও রাঁধে তাতেও না। যাক, তা তো হলো, কিন্তু তোমার খাবার যে দেরি হয়ে গেল বড্ড। সুধা, তুমি যে আমার অতিথি। সুধা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললে, অতিথি সৎকার তো শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ। কথাটার অর্থ ঠিক স্পষ্ট বোঝা যায় না, কিন্তু যাকে জিজ্ঞাসা করবে সে চলে গেল। মনের ভেতর কেমন ধাঁধা লেগে রইল। খানিক পরে ভূখনকে ডেকে জিজ্ঞাসা করলে, তোর খাওয়া হয়েছে রে ভূখন? ভূখন মাথা নেড়ে হ্যাঁ জানালে। তারপরে একটু দ্বিধা করে অতুল জিজ্ঞাসা করলে, আর ওই মেয়েটির? ভূখন বললে, উনি তো খাবেন না। কেন? উনি বললেন যে স্টিমারে উনি খান না। অতুল আকাশের দিকে চেয়ে রইল। বোঝা যায় না কিছুই। রাজশাহীতে যখন স্টিমার এসে পৌঁছল তখন বিকেল বেলা। স্টিমার ঘাটটা একটু নিচু, উপরে উঠবার জায়গা অত্যন্ত পিছল আর খাড়া। অতুল উঠে পড়ে পিছন ফিরে দেখলে সুধা উঠতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। অতুল তার এই সংকট অবস্থা দেখে নিজের হাত বাড়িয়ে দিয়ে বললে, আমার হাত ধরে ওঠো সুধা, নইলে পারবে না। ঠিক সেই মুহূর্তেই সুধার একটু পা পিছলে গেল। নিরুপায় হয়ে এসে অতুলের হাত ধরে ফেললে। আহ, বলছি ধরো, চলো। হ্যাঁ, চলুন। অতুল তাকে ওপরে টেনে তুলতেই সামনে ফিরেই দেখতে পেলে দুজন যুবক অদূরে কৌতূহলী নেত্রে তাদের দেখছে। তাদের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, আচ্ছা, আপনি কি অতুল বাবু? হ্যাঁ। অপেক্ষাকৃত বর্ষিয়ান অপর একটি ব্যক্তি জিজ্ঞাসা করলে, আর ওই স্ত্রী লোকটি যাকে আপনি হাত ধরে তুললেন, উনি কি আপনার সঙ্গেই এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? উনি কি আপনার আত্মীয়া? হ্যাঁ, বন্ধু বলা যেতে পারে বই কি, কিন্তু কেন বলুন দেখি এই প্রশ্নের উপর প্রশ্ন? আমরা পরস্পর পরিচিত। আমি তো আপনাদের মোটেই চিনি না, সুতরাং এক্ষেত্রে। উত্তরে অল্প বয়সী লোকটি বললে, সাক্ষাৎ পরিচয় না থাকলেও আপনাকে ঠিক আমাদের অপরিচিত বলা চলে না। আপনার মার চিঠি পেয়ে আমার মাসিমা আজ আপনার আশায় প্রত্যাশা করছিলেন, সেই খবর নিতেই আমাদের এখানে আসা। অতুল বললে, জানি, কিন্তু আমার এক বন্ধুর বাড়িতে উঠব, এ কথাও জানেন বোধ হয়। জানি, কিন্তু আপনার প্রয়োজন তো বিশেষ করে আমাদের বাড়ির সঙ্গে, এবং সেই প্রয়োজন যে কি সেটা মনে রাখলে এখনকার এই ব্যাপারটার সম্বন্ধে আমাদের যে জানবার কৌতূহল হতে পারে তা বোধ করি অস্বীকার করবেন না। হ্যাঁ, আমি অস্বীকার করি। পথে ঘাটে এরকম প্রশ্নের উত্তর দিতে যে কোনো ভদ্রলোকই অস্বীকার করবে। যাই হোক, আপাতত আমাকে যেতে দিন। আগন্তুক দুজনে পরস্পর চোখ চাওয়াচাই করে চলে গেল। সুধা দূরে দাঁড়িয়েছিল। অতুল তার কাছে গিয়ে দেখলে তার মুখ যেন মরার মতো পাংশু হয়ে গিয়েছে। তুমি কোথায় যাবে সুধা? পৌঁছে দেব কি? সুধার চোখ দুটো ভিজে। সে হাত জোড় করে বললে, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, আর না। আমার নিজের দেশ আমি চিনি, নিজেই যেতে পারবো। বলে সে দুই হাত মাথায় ঠেকিয়ে আরো একবার সজল কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে চেয়ে আস্তে আস্তে চলে গেল। অতুল চুপচাপ করে সেখানে কাঠের মতো দাঁড়িয়ে রইল। এই স্টিমার থেকে নামার পর কয়েক মিনিটের মধ্যেই বায়োস্কোপের ছবির মতো দ্রুত যেসব ঘটনা ঘটে গেল সেগুলো তাকে বিস্মিত, অভিভূত করে ফেললে। কোথাও কিছুই নেই, অথচ হঠাৎ একটা ঝড় এসে সব উলটপালট করে দেওয়ার মতো। অতুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাইতেই দেখলে ভূখন দাঁড়িয়ে রয়েছে। সে বললে, হুজুর, কুমুদবাবু আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি এখনো কাছারি থেকে ফেরেননি, গাড়ি ওইখানে আছে।
ভূক্ষণ এগিয়ে গেলে অতুল খানিকটা দাঁড়িয়ে আরও একবার চারিদিকে চেয়ে সুধাকে খুঁজে দেখলে, কিন্তু সে তখন চলে গেছে। এইখানে নেমেই যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটল সে তার মনকে পীড়িত করতে লাগলো, কিন্তু যেভাবে সুধার সঙ্গে তাকে জড়িত করা হলো সেটা তার ভালো লাগলো না। সেই নিরপরাধা মেয়েটির কথা ভেবে তার দুঃখ হলো গভীর। অতুল কুমুদদের বাড়ি আসার পর 5-7 দিন কেটে গেছে, কিন্তু তার এ পর্যন্ত মেয়ে দেখা হয়নি, কারণ সে সম্বন্ধে কোনো আহ্বানই অপরপক্ষ থেকে আসেনি। তার কারণটা যে সে কতকটা অনুমান করতে পারেনি তা নয়, কিন্তু ফিরে গিয়ে মাকে সে কি বলবে, এবং এই যে একটা অত্যন্ত নির্দোষ ব্যাপার তার কাছে নানা আকারে নানা রঙে কুৎসিত মূর্তিতে গিয়ে পৌঁছবে সে সম্বন্ধেও তার বিশেষ সন্দেহ ছিল না। সেই মেয়েটি যে কে তা সে জানে না, জানবার চেষ্টা করাটাকেও সে ভদ্রতা বহির্ভূত বলেই মনে করেছিল, অথচ এই অজ্ঞাত বিপদগ্রস্ত একজন নারীর উপকার করার জন্য হয়তো তাকে কত অপমান লাঞ্ছনাই না সহ্য করতে হবে। অতুল কুমুদকে বললে, কুমুদ, কাল ফিরে যাব মনে করছি, বুঝলি। কেন রে? বাহ, শিভিন যোগ্য। মেয়েই দেখা হলো না, যে জন্য আশা। মেয়ে না দেখে ফিরবি কি করে? এ যাত্রা এই অবধি থাক কুমুদ, মেয়ে দেখা বুঝি কপালে নেই রে। কেন রে? কুমুদ আশ্চর্য হবার মতো করে বললে। অতুল খানিকটা চুপ করে রইল। বললি, মেয়ে ওরা দেখাবে বলে বোধ হচ্ছে না, তার কারণও আমি কতকটা অনুমান করেছি। কি কারণ? মস্ত বড় কাহিনী, সংক্ষেপে বলি। বিষ্ণুপুর স্টিমার স্টেশনে একটা মেয়ে শেষ রাত্রে স্টিমারে চড়তে আসে, কিন্তু তার কাছে পুরো ভাড়া ছিল না। সেই নিয়ে গোলযোগের একটা খবর শুনে আমি সেখানে গিয়ে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে তাকে স্টিমারে ফার্স্ট ক্লাসে ওঠাই। বাঙালির মেয়ে, বয়স ওই 16-17 বছর হবে, নাম সুধা। এর বেশি তার সম্বন্ধে আমি কিছু বিশেষ জানি না। এই বয়সের সুন্দরী মেয়ে, বুঝলি তো, সঙ্গে কোনো অভিভাবক নেই, দেহে যথেষ্ট শীতবস্ত্র পর্যন্ত ছিল না। সুতরাং কে সে এবং কোথায় যাচ্ছিল জানতে কৌতূহল হয়, কিন্তু মেয়েটি বিশেষ কিছু বলতেই যায় না। শুধু এইটুকু জানলাম যে সে রাজশাহীতে তার মামার বাড়িতে আসছে। যেখানে সে নিজে এর বেশি কিছু বলতে অনিচ্ছুক, সেখানে জোর করে তার কাছ থেকে সবিশেষ জানতে চাওয়া শ্লীলতা বিরুদ্ধ বলেই মনে করে আমি কোনো প্রশ্ন করিনি। কিন্তু আসল ব্যাপারটা তো হলো, স্টিমার থেকে নেমে রাস্তা ছিল খারাপ, পিছল, মেয়েটি পা পিছলে পড়ে যাচ্ছিল। সেই সময়ে আমার হাত ধরে ওঠে সে। এই দৃশ্যটি চোখে পড়ে যায় ওই দুজন লোকের, যারা পাত্রীর বাড়ি থেকে আমার তথ্য নিতে গিয়েছিল। তাদের সঙ্গে আমার এই নিয়ে কিছু কথা কাটাকাটিও হয়েছে। বোধহয় এই জন্যই তারা আর অগ্রসর হলো না, বুঝলি। আমার সম্বন্ধে হয়তো তাদের অদ্ভুত কিছু ধারণা হয়ে থাকবে। বলেই অতুল হাসলে। কুমুদ বললে, দুঃখের কথা। তাদের যদি ওরকম কিছু ধারণাই হয়ে থাকে, তো সেটাকে কি অন্যায় বলা যায় অতুল? অতখানি তো ভেবে দেখিনি তখন, কিন্তু এটা আমি বেশ করে বিবেচনা করে দেখেছি যে ওই অবস্থায় মেয়েটিকে যদি আমি হাত ধরে পড়ে যাওয়া থেকে না বাঁচাতাম, সেইটে হয়তো আমার মস্ত অন্যায় হতো। আচ্ছা আচ্ছা, না হয় স্বীকার করলাম, কিন্তু ওই যে একটি অজ্ঞাত মেয়েকে সন্দেহজনক অবস্থায় পেয়ে তুমি স্টিমারে তোমার ঘরের পাশে জায়গা দিয়ে সমস্ত দিন সঙ্গে করে নিয়ে এলে, এটা কিরকম হলো বলো দিকি? আমার হিসেবে ভালোই হয়েছিল। সে মেয়েটি কে আমি তা জানি না, তার ইতিহাস আমি জানতেও চাইনি, দরকারও মনে করিনি। আমি শুধু এইটুকুই দেখছিলাম যে সে বিপদগ্রস্তা বাঙালির মেয়ে, এবং সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, সে সুন্দরী যুবতী। সেই ভোরেও সেখানে কৌতূহলী লোকের যদি ভিড় দেখতে, তাদের ক্ষুধিত চোখের জ্বালা, তখন তুমিও একই কাজ করতে। ওই মেয়েটিকে উদ্ধার করে সারা স্টিমারটা আমার চোখে চোখে রাখাই আমার সেই সময়কার সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করেছিলাম, এবং বোধ করি তুমি অন্তত এ বিষয়ে ভিন্ন মত হবে না। কুমুদ মনে মনে অতুলকে তারিফ করলে।
কিন্তু মুখে বললে, সবাই ওরকম মনে করবে কিনা তা তো জানি না। অন্তত স্পষ্ট এখন দেখা যাচ্ছে যে পাত্রীদের বাড়ির লোকেরা অন্যরকম বুঝেছে। সেই জন্য তাদের সম্বন্ধে কি তোমার কোনো কর্তব্য নেই অতুল? কি কর্তব্য বলতে চাও? তাদের সব কথা খুলে বলা কি উচিত মনে করো না? অতুল চেয়ারে সোজা হয়ে বসে বললে, তুমি কি রহস্য করছো কুমুদ? এই কথা যারা মনে করতে পারে যে আমি আমার প্রেমিকাকে সঙ্গে করে বিবাহার্থ পাত্রী দেখতে রাজশাহী এসেছি, খুব নরম করে বললেও তাদের ইডিয়েট ছাড়া অন্য কোনো আখ্যাই দেওয়া চলে না। তাদের কাছে যেতে বলো আমাকে কৈফিয়ত দেবার জন্য। কুমুদ বললে, তুমি একটা কথা ভুলছো অতুল। তারা ইডিয়েট হতে পারে, কিন্তু পৃথিবীতে ইডিয়েটের অস্তিত্বও তো অস্বীকার করা চলে না। তাদের ওপর এই নিয়ে রাগ করলে যে এই বিবাহ হওয়ার কোনো উপায়ই থাকবে না। কুমুদ, আমার মনে হয় যে তুমি আগাগোড়াই ঠাট্টা করছো। এই বিয়ে যদি নাই হয় তো তোমার কি মনে হয় আমার পক্ষে প্রাণ ধারণ করা কঠিন হবে? এবং যারা এত বাঁকা বুদ্ধি তাদের সাথে যে সম্বন্ধটা হলো না, এ একটা মস্ত সুখের কথা। তাহলে কি বলতে চাও, এ যাত্রা আপাতত নিষ্ফল? না, একেবারে নয়। প্রথমত একটা বিপদগ্রস্ত বাঙালি মেয়েকে সাহায্য করতে পেরেছি, এ একটা মস্ত সফলতা আমার কাছে। আর দ্বিতীয়ত খানিকটা বেড়ানো হলো, তোমার সঙ্গে দেখাও তো হলো। কুমুদ হেসে জিজ্ঞাসা করলে, আচ্ছা সত্য করে বলো তো অতুল, ওই মেয়েটিকে তোমার লেগেছিল কেমন? আরে এ প্রশ্ন ওঠেই না। তার সঙ্গে যখন আমার কোনো সম্বন্ধই নেই, তখন ভালো কি মন্দ কিছু একটা লাগাও তো অনুচিত। হ্যাঁ, খুব কড়া নীতির দিক থেকে অনুচিত বটে, কিন্তু আমি শুধু চোখের দিক থেকেই জিজ্ঞাসা করছি। বোধ করি সারা স্টিমারটা তুমি তার ভয়ে চোখ বুজে থাকোনি। এক আধবার তো দেখে থাকবে, বিশেষ করে যখন তার হাত ধরে তাকে স্টিমার ঘাটে তুলছিলে। আমি তোমার সেই চোখের দেখার কথাটাই জিজ্ঞাসা করছি অতুল। অতুল হেসে বললে, এইটুকুই বলতে পারি যে চোখ তাকে দেখে অখুশি হয়নি। আর মন? অতুল হেসে কুমুদের দিকে চেয়ে তারপর দরজার দিকে তাকাতেই লাফিয়ে উঠল। এ কি মা যে! মা এসে কুমুদের দিকে চেয়ে বললেন, কি সব যে তোমাদের কাণ্ড কারখানা, কিছুই তো বুঝি নে বাবা। তোমার চিঠি পেলাম, লিখেছ ভারী দরকার, নিশীথকে সঙ্গে নিয়ে চলে আসতে। ওদিকে সখীর কাছেও একটা চিঠি পেলাম, তাতে কি সব মাথা মুন্ড লিখেছে কিছু বুঝতে পারলুম না। ভয়ে ভাবনায় আমি আর এক দণ্ড দেরি করতে পারলুম না। কি ব্যাপার বলো তো বাবা, সব খুলে বলো। কুমুদ তাকে বসতে দিলে। তারপর অতুল আর সে দুজনে মিলে তাকে প্রণাম করলে। কুমুদ বললে, আমি যা জানি সব আপনাকে বলছি মা। তা আপনার ওই সখীর চিঠিটা আছে কি? কাছেই ছিল চিঠিটা। সেটা কুমুদকে দিয়ে তিনি বললেন, এই যে বাবা, পড়ে দেখো। চিঠিটা এইরকম। ভাই সখী, অতুল এসে পৌঁছেছে, কিন্তু একা নয়। আমার 2 বোনপো ঘাটে গিয়েছিল। তারা সেখানে যে কাণ্ড দেখলে তা শুনে আমি একেবারে থ হয়ে গিয়েছি। বিয়ের কথা তো দূরে থাক, অতুলকে ভালোই ভালোই ফিরিয়ে নিয়ে যাবার জন্য তোমার একবার বোধ করি আসা খুব দরকার হয়েছে। সুতরাং দেরি করো না, এখানে এলেই সব শুনবে। ইতি, তোমার প্রিয় সখী। এ আবার কি স্টিমার ঘাটের কাণ্ড রে বাবা? কি হয়েছিল রে অতুল? কুমুদ বললে, এসব কথা অতুলের চেয়ে আমি ভালো বলতে পারবো মা। আর অতুল নিজেই সব জানে না। অতুল যে এখানে একা নামেনি সে কথাটা ঠিক। তার সঙ্গে এসেছিল একটি 16-17 বছরের মেয়ে। মার মুখ কালি হয়ে গেল। বললেন, সে কি কথা রে? আর স্টিমার ঘাটে পিছলে যখন সে মেয়েটি পড়ে যাচ্ছিল, তখন অতুল তার হাত ধরে তাকে বাঁচায়। আর ওর বোনপোরা সে সময় সেখানে উপস্থিত ছিলেন, এ কথাটাও সত্যি। মার চোখ দুটো ব্যথায় মলিন হয়ে গেল। বললেন, ও কুমুদ, এখনো তো আমি কিছুই বুঝতে পারছি নে। কে সে মেয়ে, আর কেনই বা অতুল তাকে সঙ্গে করে নিয়ে এলো?
আরো কথা আছে মা, অনেক কথা, কিন্তু তার আগে আরো একটু কাজ আছে। বলে সে বাড়ির ভেতর চলে গেল। বোধ করি মিনিট দুয়ের বেশি দেরি হয়নি, কিন্তু এই সময়টাই অতুল আর তার মার কাছে এক যুগ বলে মনে হচ্ছিল। কুমুদ ফিরে এলো, সঙ্গে একটি মেয়ে। তাকে কুমুদ বললে, প্রণাম করো মাকে। মেয়েটি তাকে প্রণাম করলে। এই মেয়েটিকে অতুল স্টিমারে সঙ্গে করে এনেছিল মা, আর এরই হাত ধরে একে পিছল থেকে বাঁচিয়েছিল। মা চুপ করে তার দিকে চেয়ে রইলেন। এই মেয়েটি আমার পিস্তুত বোন সুধা। অতুল সবিস্ময়ে কুমুদের দিকে তাকিয়ে রইল। রহস্য যেন গভীরতর হয়ে উঠছে। তবুও তো কিছু বুঝতে পারছি না রে কুমুদ। এখনই সব পরিষ্কার হয়ে যাবে মা। আমার পিসিমার আজ 5 বছর হলো মৃত্যু হয়েছে। পিসেমশাই থাকেন বিষ্ণুপুর গাঁয়ে, যেখান থেকে সুধা স্টিমারে উঠেছিল। আর সেই গাঁয়ের সনাতন প্রথা মতেই বোধ করি পিসিমার মৃত্যুর পরে পিসেমশাই যথেষ্ট পরিণত বয়সেই দ্বিতীয়বার বিয়ে করেন। সেও হলো বছর 4। তাতে আর কারুর ক্ষতি হোক বা না হোক, মস্ত বড় অনর্থ হয়েছে এই সুধায়। মার মৃত্যুর সঙ্গে সঙ্গে সে যে শুধু মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে তা নয়, বছর খানেকের মধ্যেই বিমাতার আগমনে তার পক্ষে পিতৃস্নেহও লুপ্ত হয়ে গিয়েছে। এই 4 বছর ধরে তার দুঃখ নির্যাতনের কাহিনী আছে অনেক মা। সেসব আমার বলবার অথবা আপনারও শোনবার সময় নেই। কয়েকবার তাকে আমার কাছে এনে রাখবার চেষ্টা করেছিলুম, কিন্তু তা ব্যর্থ হয়। নির্যাতন তো চলছিলই, কিন্তু মাস কতক আগে থেকে যে সবচেয়ে বড় নির্যাতনের সূত্রপাত হয়েছিল সেইটাই হচ্ছে আসল, এবং সে যদি শেষ পর্যন্ত পৌঁছতো তো সমস্ত জীবনটা একেবারে নষ্ট হয়ে যেত মা। একটি বছর 45 বয়সের পাত্রের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা আরম্ভ হয়ে অবশেষে পাকা হয়ে যায়। সেই দিনটিতে, যার পরের দিন ভোরে ওর ভেতরকার নারীত্বের স্পন্দন বজায় রাখবার জন্য ওকে লুকিয়ে স্টিমারে পালাতে হয় একা এক বস্ত্রে, সেই দিনটিতে হৃদয়ের দিকটা বাদ দিলে এই বিয়েতে পিসেমশায়ের সুবিধে হচ্ছিল অনেক। প্রথমে তো এই বয়সের মেয়ে গাঁয়ের চোখে অরক্ষণীয়া হয়ে গিয়েছিল। তার বিবাহ দিয়ে মস্ত একটা দায় থেকে উদ্ধার পাচ্ছিলেন। আর দ্বিতীয়ত, ঘর থেকে খরচ করার পরিবর্তে বরং কিছু মোটা রকম আসার সম্ভাবনাও ছিল। বলিদানের আগে নিরুপায় পশুর যে অবস্থা হয়, কতকটা সেই রকমই দাঁড়িয়েছিল সুধার। তফাতের ভেতর এই যে পশুর যে পরিণাম অনুভূতির শক্তি নেই, সেটা প্রত্যক্ষ 16 আনা জাগ্রত হয়েছিল এই মেয়েটির, বলিদানের হাঁড়ি কাঠের সামনে দাঁড়িয়ে। সুতরাং এই সর্বনাশকে নিবারণ করবার জন্য যে কোনো একটা উপায় খুঁজে বার করতে হলো ওকেই। যেদিন পাত্রের খরচে সমারোহের সঙ্গে কনে আশীর্বাদ হয়ে গেল, তার পরদিন ভোরেই বেরিয়ে পড়ল, কারণ আর দেরি করা চলে না। হাতে যথেষ্ট পয়সাও ছিল না, অথচ স্টিমারের ভাড়া গিয়েছিল বেড়ে। সেই নিয়েই গোলযোগ হওয়াতে অতুলের দৃষ্টি ওর ওপর পড়বার সুযোগ হয়। প্রাণ ভয়ে ভীতা নিরাশ্রয় হরিণীর মতো ত্রস্ত এই মেয়েটিকে কৌতূহলী লোকচক্ষুর দৃষ্টি থেকে সরিয়ে নিয়ে ফার্স্ট ক্লাসের একটা নিরাপদ কেবিনে জায়গা দিয়ে অতুলকে রাজশাহী পর্যন্ত পৌঁছে দেয়। এই হলো অতুলের 1 নম্বর অপরাধ মা। মা সব শুনে সস্নেহ দৃষ্টিতে একবার অতুলের দিকে চাইলেন। তারপর সেই মেয়েটির দিকে চেয়ে বললেন, বাচ্চা রে আমার, আয় মা। অতুল আমার অনেক দিনের বন্ধু, কিন্তু তার বন্ধু বলে আজ আমি যতখানি গর্ব অনুভব করছি মা, এমন কোনো দিন করিনি। যেসব কথা আপনাকে আমি বলছি, এসব কথা একসঙ্গে করে অতুল অথবা সুধা কেউই জানতো না। ওরা তো এ পর্যন্ত পরস্পরের পরিচয়ই জানতো না। অথচ অতুল এই অজ্ঞাত মেয়েটির সম্বন্ধে যে ব্যবহার করেছে, তা যেমন ভদ্র তেমনই কোমল। সুধার গায়ে একখানি শীতবস্ত্র পর্যন্ত ছিল না জানেন, সে অতুলকে দিতে হয়েছিল।
সুধার পালানোর ধরন দেখে লোকের মনে সহজেই সন্দেহ হবার কথা, কিন্তু অতুল সেসব কথা কিচ্ছু ভাবেনি। সে শুধু দেখেছিল এইটুকুই মাত্র যে একটি নিঃসহায় মেয়ে তার আশ্রয়ে এসে পড়েছিল, শুধু ওইটুকু। এর বেশি সে কিচ্ছু দেখতে চায়নি। কি যে ওই মেয়েটির জীবনের ইতিহাস, কেন যে সে নিঃসঙ্গ গৃহত্যাগ করে চলেছে, এ জানবার জন্য অতুলের কোনো ঔৎসুক্যই ছিল না। নিরাশ্রয়কে আশ্রয় দেবার ধর্মকেই সে একমাত্র বলে জেনেছিল। তারপর স্টিমার থেকে নেমে সুধা যখন পা পিছলে পড়ে যাচ্ছিল, তখন তাকে হাতে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। এই হলো অতুলের দ্বিতীয় অপরাধ, এবং ঠিক সেই দ্বিতীয় অপরাধের অনুষ্ঠানটি হয়েছিল আপনার ওই সখীর বনপদের সামনে। তাই থেকেই তো এত বড় কল্পনা বৃক্ষের উদ্ভব, মা। খানিকটা চুপ করে থেকে কুমুদ বললে, মা, এই যে মেয়েটি সমাজের বিমাতার হিংসার হাঁড়ি কাঠে বলি না পড়ে নিজেকে আর নিজের ভেতরকার নারীত্বকে বাঁচাবার জন্য এত বড় একটা দুঃসাহসী কাজ করতে বাধ্য হয়েছিল, হে কি আপনি দোষের কথা বলেন? মা মাথা নেড়ে বললেন, কিছুতেই নয় কুমুদ। ও যে অত বড় বিপদের মধ্যে পড়েও মাথা ঠান্ডা করে অত বড় কঠিন কাজ করতে পেরেছিল, অতগুলো বিরোধী লোকের মধ্যে থেকেও, তাতে আমি ওর সুখ্যাতি করি। এমনি সব নির্ভীক সাহসী মেয়েরই তো দরকার হয়েছে আজকাল, বাবা। আর দু একজন এমন মেয়েও তো দেখা যাচ্ছে। কুমুদ আবার বললে, আর অতুলের ওকে সঙ্গে করে স্টিমারে আনা আর পুড়ে যাবার সময় ধরে ফেলা, এও কি আপনি দোষ বলে মনে করেন? মা হাসতে লাগলেন, কিন্তু চোখ দুটো আর্দ্র হয়ে উঠল। বললেন, কেউ পড়ে গেলে ধরবে না লোকে? কি যে বলো বাছা। তাহলে এইসব অপরাধ কি অতুলের, যার জন্য ওরা মেয়ে পর্যন্ত দেখালেন না, মা? মার চোখ দুটো যেন জ্বলে উঠল। তারপর মুহূর্ত মধ্যেই তাদের দৃষ্টি মধুর কোমল হয়ে এলো। মা আস্তে আস্তে বললেন, ভবিতব্য বাবা, কিন্তু মেয়ে তো দুনিয়ার ওই একটি নয় যে আমাদের এর জন্য দুঃখ করতে বসতে হবে। না, তা তো নয়ই, মা। মা আস্তে আস্তে উঠে গিয়ে লজ্জাবনত মুখী সুধার মুখ তুলে ধরে বললেন, এমনকি বেশি দূরেও যেতে হবে না কুমুদ। এইখানেই এমন একটি মেয়ে রয়েছে যে রূপে কারোর চেয়ে ছোট নয়, তার যে নিজের অন্তরের নারীত্বটিকে অপমান অসম্মানের হাত থেকে বাঁচাবার জন্য যে অসাধ্য সাধন সে করেছে, তার কথা এইমাত্র শুনে আমার মন ও গর্বে ভরে উঠল রে। তারপর আস্তে আস্তে তার মাথায় চুমু খেয়ে বললেন, রাজরানী হও মা। অতুলকে বললেন, কি রে অতুল, পছন্দ হয়? হবে তো নিশ্চয়ই, তোদের ভবিতব্য ছিল। তা নইলে দেখ দেখিনি বাবা, কেমন করে কোথা দিয়ে তিনি মেলালেন দুজনকে। বাপরে! আর কেনই বা অতুল পেছন থেকে হাত ধরে তুলতে যাবে ওকে, ঠিক ওই সখীর বনপদের সামনেই? না বাবা কুমুদ, যে হাত দুটিকে এক করলেন তিনি, তাদের আবার ছাড়াছাড়ি করাই এত বড় দুঃসাহস আমার নেই। কি বল কুমুদ? কুমুদ দুই হাত জড়ো করে বললে, আমি এছাড়া আর কি বলতে পারি, মা। ওই মেয়েটির যে এত বড় সৌভাগ্য হবে তা নিশ্চিত করে স্বপ্নেও ভাবিনি। কিন্তু আমার অপরাধ ক্ষমা করবেন, মা। যখন এইসব আশ্চর্য যোগাযোগ দেখলাম, তখন এইরকম একটা আশার ক্ষীণ সূত্র মনে ধরেই আমি আপনাকে চুপি চুপি চলে আসতে লিখেছিলাম। মা হাসলেন, বললেন, বাড়ি চালাকি করেছ। যা হোক, সুধার বাপকে লিখে তাড়াতাড়ি শুভকর্মের একটা দিন ঠিক করে ফেলো বাবা। বোধ করি তার অমত হবে না। নিশ্চয়ই নয়, বলেই কুমুদ হেসে ফেললে। মা কুমুদকে বললেন, বাবা, একবার আমার সঙ্গে এখন বেরোতে হবে যে, ওই সখীর সঙ্গে ঝগড়াটা করে আসি, চলো। তারা বেরিয়ে গেলে। অতুল বললে, সুধা, সব কথা লুকিয়ে আমাকে ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো।
ভারী শক্ত বাঁধনে বাঁধা পড়ে গেলে যে এবার। উত্তরে সুধা তার গলায় কাপড় দিয়ে গড় হয়ে অতুলকে প্রণাম করে তার পায়ের ধুলো নিলে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আচ্ছা বলুন তো, স্টিমারে যেতে সেদিন ভোর রাতে অতুল যে সিদ্ধান্তটা নিয়েছিল, আপনি কি সেটা সমর্থন করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর গল্প একান্তে এখন ফেসবুক আর ইনস্টাগ্রামেও। আমার দৈনন্দিন জীবনের গল্প শুনতে আর দেখতে ফলো করতে পারেন গল্প একান্তে রিয়া প্রোফাইলটিকে। আর খুব শিগগির ফিরছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।